আচ্ছা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি এবং আমরা যারা কেমিস্ট্রিতে যারা অনার্স করতেছি অথবা ফিজিক্সে অনার্স করতেছি, আমাদের স্পেকট্রোস্কোপি টপিকটা আসলে আমাদের জানাটা খুবই জরুরি। কারণ আমাদের কোন একটা কম্পাউন্ডের স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য অথবা কম্পাউন্ড স্ট্রাকচার জানার জন্য আমাদের স্পেকট্রোস্কোপি সম্পর্কে জানতে হবে। তো স্পেকট্রোস্কোপি কি সেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব, যে স্পেকট্রোস্কোপি কি, স্পেকট্রোস্কোপি কি, স্পেকট্রোস্কোপির দরকার কি, আমরা স্পেকট্রোস্কোপি কেন ব্যবহার করি, কোথায় ব্যবহার করি, কি কি ধরনের স্পেকট্রোস্কোপি থেকে আমরা একটা মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে জানতে পারি, আমরা কি স্পেকট্রোস্কোপির মাধ্যমে সব মলিকুল আইডেন্টিফাই করতে পারি কিনা, এটা সম্পর্কে আমরা মূলত আজকে জানবো। এখন আমাদের তাহলে বুঝতে হবে যে স্পেকট্রোস্কোপি স্পেকট্রোস্কোপি হলো একটা ব্রাঞ্চ অফ সায়েন্স, সায়েন্সের একটা ব্রাঞ্চ, সায়েন্সের একটা ব্রাঞ্চ যেখানে আমরা কোন একটা কম্পাউন্ডকে আইডেন্টিফাই করব এবং তার স্ট্রাকচার ইলুসিলেশন করব, অথবা অর্থাৎ স্ট্রাকচার আমরা বের করব, অথবা তার বিভিন্ন প্রপার্টিজ সম্পর্কে জানব। মানে এটাকে আমরা বলতে পারি অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রির একটা ব্রাঞ্চ, যেখান থেকে আমরা একটা কম্পাউন্ডকে অ্যানালাইসিস করব এবং আইডেন্টিফাই করব যে কম্পাউন্ডটা আসলে কি। তো তাহলে আমাদের স্পেকট্রোস্কোপির প্রিন্সিপালটা সম্পর্কে জানতে হবে, যেটা আসলে কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমরা স্পেকট্রোস্কোপিটা করে আমাদের স্পেকট্রোস্কোপিটা তৈরি হয়েছে। তো আমাদের প্রিন্সিপালটা হলো খুবই সিম্পল, যে আমাদের একটা ম্যাটার থাকবে, ম্যাটার বলতে যে কোনো একটা বস্তু থাকবে, তার উপরে আমি লাইট দেব। লাইট বলতে আমি এখানে বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, আমাদের যে সূর্য থেকে যে আলোটা আসে, এই লাইটটা কি আসলে? এই লাইটটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে ডিটেলসে পড়াশোনা করবো। তো প্রিন্সিপালটা জাস্ট বলে নেই, যে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটকে আমরা একটা ম্যাটারের উপরে ফেলবো, দেন ওই ম্যাটারটা ওই লাইটের উপর বা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার উপরে কি রিয়াক্ট করবে, তারপরে তারপরে এই লাইটটা পাবো এখানে ডিটেক্টর থেকে পরবর্তীতে। মানে এই ম্যাটারটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে ইন্টারাকশন করার পরে এই লাইটটা আমি দেবো, যে এই লাইটটার কি কোনো চেঞ্জ হয়েছে। যদি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ম্যাটারটার সাথে ইন্টারাকশন করার পরে ডিটেক্টরে আসছে, তার যদি কোনো চেঞ্জ আসে, হ্যাঁ, তাহলে আমরা ওইটা থেকে আমাদের স্পেকট্রাম আমরা পাবো, এবং ওই স্পেকট্রাম থেকে আমরা হলো গিয়ে আইডেন্টিফাই করবো যে কম্পাউন্ড আসলে কি, বা কম্পাউন্ডের স্ট্রাকচারটা কি, বা কম্পাউন্ডটা বৈশিষ্ট্যটা আসলে কি। তো এতটুকু আমরা বুঝলাম। এখন আমরা দেখবো যে কিভাবে, কেনই বা একটা মেটার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে ইন্টারাক্ট করবে। হ্যাঁ, এটা আমরা দেখবো। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি জিনিস, এটা সম্পর্কে আমরা এখন একটু ডিটেলসে পড়াশোনা করবো, কারণ স্পেকট্রোস্কোপি মানেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আর হলো আমাদের মেটার। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পরবর্তী ভাগ্যে কি আছে, স্টেট অফ লাইট, হ্যাঁ, এটা নিয়ে আমরা যেই জায়গায় আলোচনা করি সেটাই হলো আমাদের স্পেকট্রোস্কোপি। তো আমরা এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা সম্পর্কে না জানলে আমরা কোন স্পেকট্রোস্কোপি জানতে পারবো না, এবং মেটারের যে বিভিন্ন প্রপার্টি গুলো, এটা জানার পরে আমরা হলো গিয়ে আসলে স্পেকট্রোস্কোপি ভিতরে ঢুকবো। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা জানার আগে আমরা আরেকটু এই সম্পর্কে একটু পড়ে নিই, যে আমাদের ম্যাগনেটিক রেডিয়েশন আমাদের কোন একটা ম্যাটারের উপরে আর এখানে থাকবে আমাদের ডিটেক্টর। এখন আমরা ধরে নিলাম যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা তো জানি যে যত ধরনের আমাদের যে লাইট আছে সবই আসলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভিতরে পড়ে। এর মধ্যে আমরা 380 থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত আমরা দেখতে পাই। বাকি যে ওয়েভলেন্থের যে আমাদের রেডিয়েশন, এগুলো আমরা দেখতে পাই না। তাহলে আমরা যদি দেখি এই দিক থেকে আমি যদি ছোট ছোট করে ওয়েভলেন্থটা আঁকি, আস্তে আস্তে করে করি, আমরা দেখতেছি যে আমাদের এইখানে ওয়েভলেন্থ গুলো ছোট আর এখানে ওয়েভলেন্থ গুলো বড়। তো মূলত এদিকে কি থাকবে, আমাদের গামারে থাকবে, তাই না? এদিকে আমার থাকবে গামা, ছোট ওয়েভলেন্থ থেকে গামারে শুরু হয়, এবং এই সাইডে থাকবে রেডিও ওয়েভ, রেডিও
এখন যদি আমি এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে আমি যদি ম্যাটারের উপর তাহলে এই যে আমাদের যে গামা রে থেকে রেডিও ওয়েভ পর্যন্ত এখানে কত কত কোটি কোটি ওয়েভ লেন্থ, এই ওয়েভ লেন্থটাকে আমি ম্যাটারের ভিতর থেকে পাস করতেছি। এখন যদি এই ওয়েভ লেন্থটা বা এই রেডিয়েশনটা ম্যাটারটার সাথে ইন্টারাকশন করে, হ্যাঁ যদি না করে, যে আমি এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাঠালাম, যদি আমাদের কোনো ইন্টারাকশন না করে, তাহলে কি হবে, আমি যেই রেডিয়েশনটা পাঠিয়েছি ওই রেডিয়েশনটা ডিটেক্টরের সাথে চলে যাবে, তাই না? তাহলে এখানে কি কোনো অ্যাবজর্পশন হবে না, ম্যাটারটার সাথে কোনো ইন্টারাকশন হবে না। যদি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ম্যাটারটার সাথে ইন্টারেক্ট করে, তাহলে কি হবে, আমাদের কিছু পরিমাণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা কিছু ওয়েভলেন্থ কি হবে আমাদের অ্যাবজর্ব হয়ে যাবে এবং বাকিটা আমাদের ডিটেক্টরে চলে আসবে। তাহলে আমি যদি এটাকে ড্র করার চেষ্টা করি, এই দিক বরাবর থাকবে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক, এই দিক থাকবে আমাদের ওয়েভলেন্থ এবং এখানে ইন্টেন্সিটি। এখন যদি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আমরা ম্যাটারটার ভিতর থেকে পাস করাই এবং যদি ম্যাটারের সাথে কোনো ইন্টারাকশন না হয়, তাহলে কি হবে, এই যে ইন্টেন্সিটিতে সে আসতেছিল সেই ইন্টেন্সিটিতে সে ডিটেক্টরের কাছে চলে যাবে, সেই ইন্টেন্সিটি ডিটেক্টরের কাছে চলে যাবে। তাহলে এখানে কি কোনো ইন্টেন্সিটি কি সেম থাকে, হ্যাঁ? কিন্তু আমি বললাম যে এইখানে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ, এই পার্টিকুলার ওয়েভলেন্থে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ম্যাটারটার সাথে কি করছে, ইন্টারাক্ট করছে, অর্থাৎ ইন্টারাকশন করে অ্যাবজর্ব হয়ে গেছে। তাহলে কি হবে, ইন্টেন্সিটি এখানে কমে যাবে না। তারপরে আবার আমরা ধরলাম পরবর্তীতে আমাদের যতগুলো ওয়েভলেন্থ আর কি হলো না, অ্যাবজর্ব। তাহলে আমরা দেখলাম যে এই একটা পার্টিকুলার রিজন, এই যে পার্টিকুলার একটা ওয়েভলেন্থে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা অ্যাবজর্ব করছে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ইন্টারাক্ট করছে ম্যাটারের সাথে। এই যে আমাদের ইন্টারাকশনটা কেন হয়েছে, হ্যাঁ, এইটা যদি আমরা বের করতে পারি, তাহলেই কিন্তু আমরা আলটিমেটলি মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো। এবং যেহেতু মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে আমরা এখানে আইডিয়া করতে পারবো, এখান থেকে আমরা কি বের করতে পারবো, মলিকুলার স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাবো এবং মলিকুলার প্রপার্টি সম্পর্কে একটা আইডিয়া। তো এই যে ব্যাপারটা, এই যে আমি ইন্টেন্সিটি বনাম ওয়েভলেন্থের একটা গ্রাফ আঁকলাম, এটাকে আমরা বলি স্পেকট্রাম। কি বলি, স্পেকট্রাম। তাহলে আমাদের স্পেকট্রাম কি, আমরা যখন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কোনো একটা ম্যাটারের ভিতর থেকে পাস করার পরে আমরা যদি ওয়েভলেন্থ বনাম ইন্টেন্সিটি একটা গ্রাফ আঁকি, যেখানে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কোথায় অ্যাবজর্ব হয়েছে সেটা আমরা জানতে পারি একটা গ্রাফের মাধ্যমে। এই গ্রাফটাকে আমরা বলবো কি, একটা স্পেকট্রাম। এখন আমরা পরবর্তীতে দেখবো, আমরা সামনে যখন মাইক্রোওয়েভ স্পেকট্রোস্কোপি অর্থাৎ রোটেশনাল স্পেকট্রোস্কোপি, ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি, ইউভি স্পেকট্রোস্কোপি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্পেকট্রোস্কোপি, এগুলো যখন আমরা করবো, তখন আমরা যে এই যে বলেছি যে গামা রে থেকে রেডিও ওয়েভ পর্যন্ত আমরা প্রত্যেকটাকে আমরা ম্যাটারের ভিতরে দিছি, এটা আসলে অনেক ক্ষেত্রে সত্য না। আমরা কোন একটা ম্যাটেরিয়ালস বা কোন একটা ম্যাটার দেখেই আমরা বলতে পারবো যে না, এটা আমাদের কি, এটা আমাদের মাইক্রোওয়েভে অ্যাবজর্ব করে অথবা এটা আমাদের ইউভিতে অ্যাবজর্ব করবে। অথবা আমরা একটা মলিকুল সম্পর্কে জানতে চাই যে মলিকুলটা আসলে রেডিও ওয়েভ অ্যাবজর্ব করবে, হ্যাঁ, তখন আমরা কি করবো, রেডিও ওয়েভের যে পার্টিকুলার ওয়েভলেন্থ, যে পার্টটুকু রেডিও ওয়েভের যে পার্টিকুলার ওয়েভলেন্থের পার্টটুকু, ওইটা আমরা মেটালের সাথে ইন্টারঅ্যাক্ট করবো। দেন আমরা কি করবো, ওটাকে আমরা ডিটেক্টরে পাস করবো, তারপর যদি দেখবো যে কোনো ইন্টারাকশন হয়েছে কিনা। যদি হয়, তারপর ওই পার্টিকুলার রেডিও ওয়েভের জন্য আমরা এখান থেকে স্পেকট্রামটা পাবো এবং আমরা তার কিছু স্ট্রাকচার সম্পর্কে আইডিয়া পাবো। আচ্ছা, তাহলে আমরা তো স্পেকট্রোস্কোপির প্রিন্সিপাল এবং স্পেকট্রোস্কোপি থেকে যে আমরা স্পেকট্রামটা পাই সেটা কিভাবে পাই এবং তার মাধ্যমে আমরা কিভাবে স্ট্রাকচারটাকে ইলুসিডেশন করি তার সম্পর্কে একটা প্রাথমিক খুবই সূক্ষ্ম একটা আইডিয়া আমরা পেয়েছি। এখন আমরা এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আসছে, এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে একটু পড়াশোনা করবো, দেন আমরা ম্যাটারটা সম্পর্কে পড়াশোনা করবো। যদি আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ম্যাটারটা সম্পর্কে বিস্তারিত জানতে পারি, তাহলে আমাদের স্পেকট্রোস্কোপের যে ফান্ডামেন্টাল আইডিয়া, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এর ইন্টারেক্ট উইথ ম্যাটার, এইটা আমরা জানতে পারি। এতটুকু যদি আমরা জানতে পারি, তাহলে পরবর্তীতে আমরা আমাদের স্পেকট্রোস্কোপি পড়াশোনাটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা সামনে আগে এখন আমরা পড়বো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইলেকট্রো আচ্ছা আচ্ছা, আমাদের সূর্য থেকে যে আলোটা আসে অথবা আমাদের লাইট থেকে যে আলোটা আসে, এইটা কি, এটা হলো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এখানে আমাদের দুটা কথা আমরা বলছি, একটা বলতেছি ইলেকট্রো আর একটা বলতেছি কি আমরা ম্যাগনেটিক, তাই না? তো আমরা যদি একটু চিন্তা করি তাহলে কি হবে, তাহলে আমরা দেখলাম যে এইখান থেকে একটা ওয়েভ আসতেছে, এই ওয়েভটা ইলেকট্রিক ফিল্ড, এটা ওয়েভের কি ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা জানি, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা কি একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড, তাই না?
যে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের টাইমের রেসপেক্টে কি বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? তার এমপ্লিটিউড বা তার যে মাত্রাটা এটা কি টাইমের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। এখন আমরা জানি কোনো একটা কোনো একটা ইলেকট্রিক্যাল ফিল্ড যদি অসিলেট করতে থাকে, তাহলে তার করেসপন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি, তার করেসপন্ডিং একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি। এই যে ম্যাগনেটিক ইলেকট্রিক্যাল ওয়েভের কারণে যে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের যে ওয়েভটা তৈরি হতেছে, এটা আমি এখন আঁকতেছি, এটা আমি এখন আঁকতেছি। তাহলে এটা কি আমাদের, এটা আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ড, তাই না? এটা ইলেকট্রিক্যাল ফিল্ড, এটা আমাদের ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য যে ওয়েভটা তৈরি হয়েছে, আর এটা ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ওয়েভটা তৈরি হয়েছে। তাহলে এই যে এইটাকে, যে এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং এই যে এখানে ম্যাগনেটিক ফিল্ড এবং দুইটা ওয়েভ প্রপাগেট করে যে আমাদের যে দুইটা ওয়েভ যে সামনের দিকে আগাইতেছে, এই যে রেডিয়েশন, এটাকে আমরা বলতেছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানি। এটা হলো আমাদের আমরা যদি ধরে নেই যে এইদিকে আছে, এটা হলো কি আমাদের এইদিকে আছে আমাদের ইলেকট্রিক কম্পোনেন্ট, আর এইদিকে আছে আমাদের ম্যাগনেটিক কম্পোনেন্ট। অর্থাৎ ওয়াই অক্ষে আমার আছে হলো কি ইলেকট্রিক কম্পোনেন্ট এবং জেড অক্ষে আছে আমাদের ম্যাগনেটিক কম্পোনেন্ট, এবং এরা দুইজনে প্রোপাগেট হইতেছে, মানে সামনের দিকে আগাইতেছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ, তাইলে না? আর আমরা বলতে পারি কি ইলেকট্রিক কম্পোনেন্ট এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট হলো কি পারপেন্ডিকুলার, কার রেসপেক্টে পারপেন্ডিকুলার, একজন আরেকজনের রেসপেক্টে পারপেন্ডিকুলার, এবং তারা আগাইতেছে কোন অক্ষ বরাবর, জেড অক্ষ। তাহলে এটাকে আমরা বলবো কি বলবো, এটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে একটা প্রাথমিক আইডিয়া রয়েছে, এবং এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কতগুলা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো, এবং মূলত আমাদের এই বৈশিষ্ট্যগুলাই বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো আমরা আগে অনেক পড়াশোনা করেছি। আচ্ছা, এখন আমরা যদি একটা ওয়েভ, আমরা হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে পড়াশোনা করছিলাম, এখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কতগুলো বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে আমরা বলছি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের দুটো কম্পোনেন্ট যখন একসাথে হয়, তাই না? তখন সামনের দিকে প্রোপাইল রিলেট করে, এটাকে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। হ্যাঁ, আমি ধরলাম যে এখানে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ, বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা ওয়েভ। এইটার ভিতরে আমাদের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং ম্যাগনেটিক কম্পোনেন্ট দুইটাই এটার ভিতরে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রথমে যেটা সম্পর্কে জানবো সেটা হলো আমাদের ওয়েভ লেন্থ। যেটা সম্পর্কে জানবো সেটা কি আমাদের ওয়েভ লেন্থ। আমরা প্রথমে ওয়েভ লেন্থ সম্পর্কে জানবো বা তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এটা আমাদের একটা কি পার্টিকেল, আমরা ধরলাম যে এখানে একটা পার্টিকেল আছে আর এইখানে একটা পার্টিকেল আছে, তাই না? এখন দেখেন এই যে দুটো পার্টিকেল, এই পার্টিকেলটা এবং এই পার্টিকেলটা, এটা কি বলে সেম ফেজে আছে বা সমদশায় আছে। আমি কিভাবে বলতে পারি সমদশায় আছে? দেখেন এই পার্টিকেলটা আমরা কি বলেন নিচ থেকে উপর দিকে উঠেছি, তারপর এই পার্টিকেলটা পাইছি এবং আমরা উপর থেকে নিচে নামছি। আবার এখানেও দেখেন আমি নিচ থেকে উপরে উঠে পার্টিকেলটা পাইছি এবং উপর থেকে নিচে নামছি। এই যে দুইটা পার্টিকেল বা দুইটা সমদশা সম্পন্ন দুইটা পার্টিকেল বা ফেজ, এই দুটার মধ্যবর্তী যে ব্যবধান বা দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি কি বলেন তরঙ্গ দৈর্ঘ্য বলি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আলটিমেটলি কি বলেন একটা দৈর্ঘ্য, তাই না? তাহলে এটার একক কি হবে বলেন? এটার একক হবে সেন্টিমিটার অথবা কি বলেন মিটার। এটা একক বোঝা গেছে? তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখন আমরা দেখবো যে ওয়েভ নাম্বার, এটাকে আমরা মিউ বার দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, ওয়েভ নাম্বারটা হলো আমাদের 1 মিটার অথবা ধরি আমরা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার মানে জায়গার ভেতর আমাদের যতগুলা ওয়েভ লেন্থ থাকবে, হ্যাঁ, যতগুলা ওয়েভ লেন্থ থাকবে, এটাকে আমরা বলি ওয়েভ নাম্বার, নাম্বার অফ ওয়েভ ইন পার সেন্টিমিটার ওর পার মিটার লেন্থ, হ্যাঁ, বা পার ইউনিট লেন্থ। তো এখানে যদি আমি লিখি যে ধরুন এই এরকম, অথবা আমি যদি বড় একটা, দেখেন আমি বলতেছি এইটাও 1 সেন্টিমিটার জায়গা এবং এটাও কি বলেন 1 সেন্টিমিটার জায়গা। দেখেন এখানে ওয়েভটা ছোট হওয়ার কারণে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থ ছোট হওয়ার কারণে আমাদের 1 সেন্টিমিটারের ভিতরে নাম্বার অফ ওয়েভের পরিমাণ অনেক বেশি, আর এখানে 1 সেন্টিমিটারের মধ্যে নাম্বার অফ ওয়েভের পরিমাণ কি কম, তাই না? তাহলে আমি আমি যেটা বুঝতে পারছি, দেখেন আমাদের ওয়েভলেন্থ যত বড় হইতেছে, দেখেন ওয়েভলেন্থ যত বড় হইতেছে, আমাদের 1 সেন্টিমিটারের ভিতরে নাম্বার অফ ওয়েভের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি ওয়েভ নাম্বার কমে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি না যে ল্যামডা, ওয়েভ লেন্থ যত বাড়বে আমাদের নাম্বার অফ ওয়েভ পার সেন্টিমিটার এটা কি হবে বলো, কমে যাবে। তাহলে আমরা এতটুকু বুঝতে পারি। তাহলে আমরা বলতে পারি না যে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/u বার,
অর্থাৎ আমাদের ল্যামডা যত বাড়বে মিউ বার তত কমবে, তাদের মধ্যে সম্পর্কটাকে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা বা ওয়েভ লেন্থ এবং ওয়েভ নাম্বার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এখন আমরা দেখবো যে ফ্রিকোয়েন্সি, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম, সেটা হলো কি আমাদের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি হলো আমাদের অসিলেশন, ফ্রিকোয়েন্সি হলো অসিলেশন পার সেকেন্ড বা সাইকেল পার সেকেন্ড, সাইকেল অর অসিলেশন, অসিলেশন পার সেকেন্ড। অর্থাৎ আমাদের এক সেকেন্ডে যতগুলো সাইকেল হবে বা যতগুলো অসিলেশন হবে সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, অর্থাৎ আমাদের এক সেকেন্ড যদি আমাদের নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো তার ওয়েভ নাম্বারটা বেশি। তাহলে ওয়েভ, আবার যদি আমাদের এক সেকেন্ডে নাম্বার অফ অসিলেশন কম হয়, এখানে যদি টি দেই, তাহলে আমরা বলতে পারবো কি এটা ফ্রিকোয়েন্সি কম। অর্থাৎ আমরা বলতে পারি এনার্জি আমাদের ওয়েভ নাম্বারের সমানুপাতিক, আমাদের ফ্রিকোয়েন্সিরও কি বললাম সমানুপাতিক, কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থের ব্যস্ত নেই। তো এই কনসেপ্টটা আমাদের জানা খুবই জরুরি স্পেকট্রোস্কোপি বোঝার জন্য। তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে এতটুকু জানলেই আপাতত হবে। এখন আমরা একটু ম্যাটার, ম্যাটার সম্পর্কে একটু জানবো, কারণ ম্যাটার সম্পর্কে জানাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যাটারের ভিতরে কি থাকে সম্পর্কে একটু জানবো, যে আসলে তো ম্যাটার মানে বস্তু, বস্তুর ভিতরে কি থাকে, অসংখ্য মলিকুল থাকে, কোটি কোটি মলিকিউল থাকে। এখন আমরা আমরা যে বারবার বলতেছি যে আমাদের স্পেকট্রোস্কোপিতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে ম্যাটারের ইন্টারাকশন হবে। তাহলে ম্যাটারের ইন্টারাকশনটা আসলে কেন হবে, এইটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আসলে কেন ম্যাটারের ইন্টারাকশনটা হবে? তো আমরা বলতেছি ম্যাটারের ভিতর থাকে মলিকিউল, তাই না? প্রত্যেকটা মলিকুলের কি মোশন থাকে। কি কি মোশন থাকে আমাদের? আমাদের রোটেশনাল মোশন থাকতে পারে, আমাদের থাকতে পারে ভাইব্রেশনাল মোশন। আমরা জানি, আমরা আরেকটু অ্যাটমিক লেভেলে যদি যাই, তাহলে মলিকুলের ভিতরে কি থাকে বলেন? ইলেকট্রন থাকে, আমাদের নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের রোটেশনাল মোশনের ভিতরে যখন আমাদের একটা মলিকুল, আমি চিন্তা করলাম যে এইচসিএল, এইচসিএল এর আমরা জানি যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে আমাদের এখানে একটা পোল তৈরি হবে, এখানে একটা ডাইপোল তৈরি হবে। এখন যদি সে ঘুরতে থাকে, সে যদি রোটেশনাল মোশনের কারণে কি হবে, এইচসিএল টা যদি ঘুরতে থাকে, ক্রমাগত যদি ঘুরতে থাকে, তাহলে আমরা বলতে পারবো কি এই যে ডাইপোল বা চার্জ যেহেতু দুটো পোল, তারা তারা কি রোটেট করতেছে বা তারা মোশন করতেছে, তাহলে কি আমাদের এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কিনা? তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি হবে। এবং আমাদের যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে এই ফিল্ডের ইন্টারাকশন হয়, তাহলে কি হবে বলেন? এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সির যে লাইট, এটা কি হবে? অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাবজর্ব হয়ে গেলেই তো আমরা বলতে পারবো যে এখানে আমাদের একটা স্পেকট্রাম আমরা পাবো। এবং স্পেকট্রাম থেকে আমরা কি বলতে পারবো? ওই মলিকুলার স্ট্রাকচার বা তার যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা পাই। অথবা আমি যদি ভাইব্রেশনাল মোশনের কথা চিন্তা করি, যদি বলি CO2, কার্বন ডাই অক্সাইডের কথা আমি যদি চিন্তা করি, তাহলে কার্বন ডাই অক্সাইড কি হয়, যে কার্বন অক্সিজেন বন্ডটা যদি ভাইব্রেট হয়ে বড় হয়ে যেতে পারে, অথবা কি বলেন ছোট হয়ে যেতে পারে, ছোট হয়ে যেতে পারে। মানে এই যে কার্বনের, যে আমরা জানি কার্বন ইলেকট্রো পজিটিভ, অক্সিজেনের তুলনায় অক্সিজেন ইলেকট্রো নেগেটিভ, তো এখানে আমাদের কি একটা ডাইপোল তৈরি হইতেছে না বলেন? ডাইপোল, এখানে ডাইপোল তৈরি হইতেছে, ডাইপোলের কি মুভমেন্ট হইতেছে, তাহলে এখানে কি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ইলেকট্রিক ফিল্ডের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারঅ্যাকশন হবে। মানে এখান থেকে আমি একটা স্পেকট্রাম পাবো। সো ভাইব্রেশন ইমিশনের জন্য আমরা যে স্পেকট্রামটা পাই, ওটাকে আমরা বলি ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে অথবা ইলেকট্রনের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। ইলেকট্রন যদি স্পিনের কারণে মুভ করবে, মুভ করার পর ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তারপর তার সাথে ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হওয়ার পর আমরা একটা স্পেকট্রাম পাবো, এখান থেকে আমরা তার স্ট্রাকচার সম্পর্কে একটা আইডিয়া পাবো। আচ্ছা, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। কোয়ান্টাইজেশন অফ এনার্জি, এনার্জি আমাদের স্পেকট্রোস্কোপি মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আর ম্যাটারের ইন্টারাকশনের উপরে ভিত্তি করে তৈরি হলেও আমাদের কোয়ান্টাইজেশন অফ এনার্জি কনসেপ্টটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের একটা মলিকুল একটা এনার্জি অ্যাবজর্ব করবে, সেটা ডিপেন্ড করে ওই মলিকুলের কোয়ান্টাইজেশন অফ এনার্জি। ব্যাপারটা কি, এটা একটু আমাদের দেখার চেষ্টা করি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। আগে আমরা একটু বোঝার জন্য আমরা একটা অ্যানালজি চিন্তা করি, যে আমরা চিন্তা করি এটা হাইড্রোজেনের পরমাণু। তো এখানে ভেতরে নিউক্লিয়াস, উপরে কি একটা ইলেকট্রন থাকে, তার উপরে একটা স্টেট আমি চিন্তা করতেছি, আরেকটা এনার্জি স্টেট, এখানে কোনো ইলেকট্রন নাই, আরেকটা এনার্জি স্টেট, এখানে কোনো নাই, আরেকটা এনার্জি স্টেট, এখানে কোনো ইলেকট্রন নেই, তাই না? এখন আমি যদি বাইরে থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিই, তাহলে কি করা উচিত? এই ইলেকট্রনটা এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করে উপরের স্টেটে ওঠার কথা, তাই না?
আচ্ছা আমরা চিন্তা করি প্রথম যে আমাদের ইলেকট্রনিক স্টেট, প্রথম শক্তি স্তর, তার এনার্জি আমি চিন্তা করি ধরলাম 1। দ্বিতীয় যে শক্তি স্তর তার এনার্জি আমি চিন্তা করতেছি 2। তৃতীয় যে শক্তি স্তর তার এনার্জি বলতেছি আমি 3। চতুর্থ যে শক্তি স্তর তার এনার্জি বলতেছি আমি 4। এখন দেখেন আমি যদি প্রথম এনার্জি স্টেটের ইলেকট্রনটাকে আমি যদি আরো 1 ইলেকট্রন মানে আরো একটা এনার্জি বাড়াই দিই, আমি 1 থেকে 2 করি, তাহলে কিন্তু সে লাইটটা অ্যাবজর্ব করে বা ইলেকট্রনের উপরের কক্ষপথে উঠবে। কিন্তু আমি যদি 1.5 দিই, তাহলে ইলেকট্রনটা এই পর্যন্ত সে কি থেমে যাবে? হ্যাঁ, তাহলে এখানে তো কোনো জায়গাই নেই, এখানে ইলেকট্রন কিভাবে বসবে? অর্থাৎ আমাদের এই যে অ্যামাউন্ট অফ লাইট বা এই যে অ্যামাউন্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমাদের ইলেকট্রনটা অ্যাকসেপ্টই করবে না। অথচ ইলেকট্রন এটা নিবেই না, রেডিয়েশনটা নিবেই না। অর্থাৎ সে শুধুমাত্র সার্টেন অ্যামাউন্ট 1 করে ইলেকট্রন নেবে। তো আমি যদি আরো 1 বাড়াই দিই তাহলে এখানে 2 হবে, আরো 1 বাড়াই দিই তাহলে 3 হবে, কিন্তু আড়াই কিন্তু হবে। এটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন, যে মলিকুল ক্যান বি ইন মেনি লেভেল অফ এনার্জি। হ্যাঁ, দিস এনার্জি ক্যান নট বি এট এনি ভ্যালু, দে হ্যাভ অনলি এ ফিক্সড অ্যামাউন্ট অফ ভ্যালু। হ্যাঁ, এটাকে আমরা বলছি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। ঠিক আছে, যে আমাদের একটা, আমরা যদি বলি কোনো একটা ইলেকট্রনের এনার্জি এইচ নিউ, তাহলে তার এনার্জি হতে পারবে কত? 1 এইচ নিউ হতে পারবে, 2 এইচ নিউ হতে পারবে, 3 এইচ নিউ হতে পারবে, কিন্তু 1.5 এইচ নিউ হতে পারবে না, কারণ এখানে আমাদের কোনো স্টেটই নেই। তো এটাই আমাদের কি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা জিনিস দেখবো যে ভাইব্রেশনাল মোশন, রোটেশনাল মোশনের জন্য আমাদের যে এনার্জির যে ব্যাপারটা, এটা আমরা লাস্ট। আমরা জানি একটা মলিকুলার কি থাকে বলুন, আমাদের থাকে ইলেকট্রনিক লেভেল থাকে। ইলেকট্রনিক লেভেল থাকে আমাদের থাকে কি বলুন, আমাদের থাকে ভাইব্রেশনাল লেভেল, ভাইব্রেশনাল, আমাদের থাকে রোটেশনাল, আমাদের থাকে ট্রান্সমিশন। এবং আমরা জানি যে ইলেকট্রনিক এর জন্য আমরা একটু আগে দেখছি যে ইলেকট্রন এক কক্ষপথে আরেক কক্ষপথে যাওয়ার জন্য একটা ডিসক্রিট অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে। হ্যাঁ, এই যে এটা হবে আমাদের E1, এটা হবে আমাদের E2। হ্যাঁ, এই দুটো শক্তি স্তরের পার্থক্য প্রথমে বল এইচ। তো ইলেকট্রনিক স্টেটকে, একটা ইলেকট্রনিক স্টেট থেকে আরেকটা ইলেকট্রনিক স্টেটে একটা মলিকুল যাওয়ার জন্য যতটুকু এনার্জি লাগে সেটা হলো এইচ। এখন এই যে ইলেকট্রনিক লেভেলটাকে, এটাকে যদি আমি 1000 ভাগে ভাগ করে দিই, এটাকে যদি আমি 1000 ভাগে ভাগ করে দিই, 1000 ভাগে ভাগ করে দিই, এই যে 1 2 3 4 5 6 7, এরকম করে আমি 1000 মানে কোনো ছোট ছোট হবে। আমি ধরে নিলাম এখানে 1000 ভাগে ভাগ করি, তাহলে এই যে এনার্জির যে গ্যাপটুকু, এইটুকু গ্যাপই হলো কি আমাদের ভাইব্রেশনাল এনার্জি। এতটুকু গ্যাপই আমাদের ভাইব্রেশনাল এনার্জি। অর্থাৎ ইলেকট্রনিক এনার্জির যে দুটো স্টেটের মধ্যে গ্যাপ ভাইব্রেশনাল, তা 1000 ভাগে দেয়। এখন এই ভাইব্রেশনাল যে এতটুকু জায়গা, এটাকে আমি জুম করতেছি। আমি এতটুকু যদি জুম করি, তাকে যদি আমি 1000 ভাগে ভাগ করি, তাকে যদি আমি 1000 ভাগে ভাগ করি, তাহলে এটা হবে কি বলেন, রোটেশনাল লেভেল। এটা হবে কি, এটা রোটেশনাল লেভেলের মধ্যে পার্থক্য। তাহলে বুঝেন যে ইলেকট্রনিক লেভেলের চেয়ে, একটা ইলেকট্রনিক লেভেলের চেয়ে একটা রোটেশনাল লেভেলের পার্থক্য হবে 10⁶। তারপরে এই রোটেশনাল লেভেলকে যদি আমি আরো 1000 ভাগে ভাগ করি, তাহলে আমি পাবো ট্রান্সলেশনাল লেভেল। তাহলে আপনি চিন্তা করেন যে এটাকে কি আর 1000 ভাগ করা সম্ভব? তাহলে কত ছোট হয়ে যাবে। অর্থাৎ আমি যদি পড়ি, প্রায় একটা লাইন আরেকটা লাইনের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে কি আলটিমেটলি কি দেখেন, দুটো স্টেটের মধ্যে কোনো পার্থক্য আছে? দুটো স্টেটের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে এখানে আমরা বলতে পারবো এখানে কোনো কোয়ান্টাইজেশন অফ এনার্জি থাকবে না ট্রান্সমিশন লেভেলের জন্য। কারণ ট্রান্সমিশন লেভেলটা এতই ক্ষুদ্র দুটোর মধ্যে পার্থক্য যে একটা লেভেল আরেকটা লেভেলের সাথে কি হয়, ওভারল্যাপ করে। আমরা বলতে পারবো ট্রান্সমিশন মোশন কোয়ান্টাইজেশনের উপরেই পড়ে না, কোয়ান্টাইজেশনের উপর ভিত্তি ভিত্তি করে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।